24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। আগামীকাল সকাল 11টায় পদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা। পেনশন নিয়ে শিক্ষকদের সাথে মিটমাট হয়ে গেছে জানিয়েছেন ওবায়দুল কাদের। পরবর্তী সিদ্ধান্তের জন্য সময় নিলেন আন্দোলনকারীরা। যৌক্তিক দাবি থেকে সরাতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা। অভিযোগ বিএনপি নেতাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের নিন্দা। কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা ডুবে যাওয়ায় দক্ষিণ সিটির দুঃখ প্রকাশ। দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নদী ভাঙনের ভয়াবহতা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জরুরি অধিবেশন ডেকে যৌক্তিকভাবে কোটা সংস্কার করে আইন পাশের দাবিতে আগামীকাল সকাল 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারীরা বলেন, তারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী নয়, তবে নাতিপুতির পোষ্য কোটার বিরুদ্ধে। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দিনভর অনলাইন ও অফলাইনে সমন্বয় সভা করে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে এই সংবাদ সম্মেলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বক্তারা জানান, দুপুরে কুমিল্লা সফরে গিয়ে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন তারা। সেখানে এই আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা হয়। রাজধানীতে পুলিশের দায়ের করা মামলা এই পরিস্থিতি উস্কে দিচ্ছে বলে মনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দায়িত্বরত রমনাজনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার একটি স্টেটমেন্ট আমি আপনাদেরকে শোনাতে চাই। আমাদের শাহজাহানের হামলা না, এখানে আমাদের শাহজাহান ছিল, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। এই ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি। এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো। এটি নিয়ে আমরা সন্দিহান। আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে, তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে, কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে। কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। সেটি আদালতের এখতিয়ার নিয়ে আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। সংবাদ সম্মেলনে রবিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে সকাল 11টায়। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি, সেটা হচ্ছে পোষ্য কোটা। এই পোষ্য কোটা বিরোধী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে আলাদা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে ডোর টু ডোর কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের নেতারা। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করার চেষ্টা হলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও ঘোষণা দেন সংগঠনের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এইচএসসি পরীক্ষা, তীব্র তাপদাহ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা সহ
জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে এ ধরনের কার্যক্রমে কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান আসতে পারে না। এতে উচ্চ আদালতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত মধ্যবর্তী সময়ের জন্য পুনর্বহাল হয়েছে উল্লেখ করে বলা হয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়ে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় কোটা সংক্রান্ত জটিলতার যৌক্তিক সমাধান নিয়ে আসা উচিত। এজন্য শিক্ষার্থীদের সব রকম বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, কোটা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং কেউই দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে নয়। আইনি প্রক্রিয়াতে এর চূড়ান্ত, স্থায়ী, যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে এগোতে হবে। এক্ষেত্রে দেশের শিক্ষার্থী সমাজের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে রয়েছেন, সাথে আছে বাংলাদেশ ছাত্রলীগও। রাস্তা অবরোধ না করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন ও সুধীর সমাবেশে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে পুলিশ বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশ সদস্যদের এই বীরত্বগাথা মুক্তিযোদ্ধা জাদুঘরে যেন স্থান পায়, যেখান থেকে প্রজন্ম তাদের বীরত্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবন সহ 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বিচার বিভাগের থেকে একটা বার্তা আসছে যে কোটা আবার চালু। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের যে দাবিটা ছিল, আবার প্রধান বিচারপতি কিন্তু স্পষ্টতরভাবে একটা নির্দেশনা দিয়েছেন যে এই কোর্টের থেকে, হাইকোর্টের থেকে এইটা করেছিল, রায়টা দিয়েছিল, সেই রায় স্থগিত করেছে এবং ছাত্রদেরকেও বলেছে তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফে তিনি কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। এবার তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আদালতের বিষয়ে নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। জেনে বুঝেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটার সমস্যা সমাধানের দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা সম্পর্কে অজ্ঞতার কারণে এক এক সময় এক এক দাবি করছেন আন্দোলনকারীরা। কোটা পরিবর্তনের আন্দোলন নয়, তাদের অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে কিনা প্রশ্ন তোলেন মোহাম্মদ আলী আরাফাত। আপনারা জানেন যে রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, আমরা সবাই জানি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ঢুকে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই ওই মুহূর্তে, বা ঘোষণা দেওয়ারও সুযোগ নেই, কারণ এটা অসাংবিধানিক হবে। আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। পেনশন নিয়ে শিক্ষকদের সঙ্গে সরকারের ভুল বুঝাবুঝি মিটেছে। তাদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর থেকে চালু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শিক্ষক নেতারা জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রবিবারও কর্মবিরতি চলবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল।
13 সদস্যের প্রতিনিধি দল ক্ষমতাসীন সরকার দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেডারেশনের সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। স্যার, আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন না, রাজনৈতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন জাতীয় নেতা, উনি একজন সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এসেছে, উনি বলছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বলেন, শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। কোটা আন্দোলন ইস্যুকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষে ছাত্রদলের সমর্থন দানের পর বিএনপি নেতারা যখন কথা বলেন, তখন বুঝতে বাকি থাকে না যে কোটার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রবীণ নেতাদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নিজস্ব শক্তিতে বিএনপির আন্দোলন করার শক্তি না থাকায় ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আদালতকে উপেক্ষা করে সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আন্দোলনরত ছাত্রদের রাজপথ ছেড়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তাই কোটা আন্দোলনে ঢুকেছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তখন পরজীবী হয়ে গেছে। এবং আজকে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। প্রথম ষড়যন্ত্র ছিল নির্বাচনটাকে ভণ্ডুল করা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, আন্দোলনকে ধামাচাপা দিতে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। বিএনপি আন্দোলনে ব্যর্থ নয় জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্যাতনের মাধ্যমে আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র ক্ষমতাসীনদের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নতুন গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। দলকে আরও সুসংগঠিত করার কথা জানান নতুন কমিটির নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে,
এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন জোরদারের কথাও বলেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কোটা ব্যবস্থাকে সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোটার বিপক্ষে আন্দোলনকারীদের পক্ষে বিএনপির পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে আলোচনা সভায় একথা বলেন তিনি। তার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের সাথে দেশবিরোধী চুক্তির পাশাপাশি দলীয় লোক ও আমলাদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দুর্নীতিবাজদের না খুঁজে বিএনপির দোষ খুঁজতে ব্যস্ত আওয়ামী লীগের নেতারা। দেশের প্রত্যেকটি জায়গায় জনগণকে জিম্মি করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, সরকার রেল ট্রানজিটের নামে মূলত ভারতকে করিডোর দিয়েছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। পৃথিবীর কোনো দেশে 56 ভাগের কোটা নাই, পৃথিবীর কোথাও নাই এটি। যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা, যেটি অসভ্যতার পরিচায়ক, এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা বিলুপ করে, এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের দল থেকে এবং আমরা এখানে সবাই এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ, ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে, আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভার উত্তোলন, ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ সকল খেলায় বাংলাদেশ যাতে আরো ভালো করতে পারে সেজন্য পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বঙ্গবন্ধুর সময় থেকে বর্তমান সরকারের খেলাধুলায় নানা অবদানের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ যাতে খেলাধুলায় আরো বেশি এগিয়ে যায় সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার। সমগ্র বাংলাদেশে প্রতিটি উপজেলায় খেলার মাঠ এবং জেলা শহরে মিনি স্টেডিয়াম করার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, মেয়েদের ফুটবল এগিয়ে নিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এটি শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরেছে ছেলেমেয়েরা। এই প্রচেষ্টার মাধ্যমে একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলেও আশা করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, ফুটবল শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জনপ্রিয় খেলা। এই খেলার ভেতরে আলাদা একটি মর্যাদা রয়েছে। প্রতিদিন ফজরের নামাজ শেষে খেলাকে ভালোবেসে নিজেই ফুটবল খেলা দেখেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলতার সাথে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। জাতিসংঘ এই স্বীকৃতি দিয়েছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিজে শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। এই কারণে যে খেলাধুলা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিজে শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। সবাইকে আমার আন্তরিক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরো উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে।
চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। গত 10 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ 21টি সমঝোতা দলিলে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। রাজধানীতে জলাবদ্ধতা তৈরি না হওয়ার ওয়াদা দিলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা মহানগরী। এজন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি জলাবদ্ধতা নিরসনে গত 4 বছরে 360 কোটি টাকা ব্যয় করলেও এখন সমন্বয়হীনতার দিকে আঙুল তুলেছে। অতিরিক্ত বৃষ্টি আর পলিথিনকেও দায়ী করছে জলাবদ্ধতার জন্য। স্বপ্ন না দেখিয়ে বাস্তবায়নে পদক্ষেপ নিতে নগর পিতাদের মনোযোগী হবার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাত্র 2 মাস আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস বলেছিলেন তার এলাকায় জলাবদ্ধতা দেখা দিবে না, কিন্তু 130 মিলিমিটার বৃষ্টিতেই ডুবে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ড। অনেক এলাকার প্রধান সড়কও পানির নিচে চলে যায়, ডুবে যায় মার্কেটও। তাহলে গত 4 বছর কি কাজ হয়েছে জলাবদ্ধতা নিরসনে, সেই প্রশ্ন সামনে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা মেরামতের কাজে বরাদ্দের অর্থের 30% ব্যয় হয় ড্রেনেজের কাজে। সেই সাথে আলাদাভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রতি বছর কম হলেও প্রায় 80 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এত সবের পরও 4 ঘন্টার বৃষ্টিতে পানির নিচে ঢাকা শহর। জলাবদ্ধতা দেখা দেয় এখন প্রতিবন্ধকতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার মুখ আর দেখবে না এমন কথা প্রতিবছর বলা হলেও বাস্তবতা ভিন্ন। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অন্যদের কারণে সৃষ্টি হওয়া সমস্যা কর্পোরেশনের কাঁধে তুলে দেয়া উচিত নয়। আমাদের প্রচেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমি অকপটে আপনাদের কাছে স্বীকার করেছি। একদিনই সব কিছু হয়ে যাবে না, কিন্তু সবার সহযোগিতা লাগবে। তবে কি পরিমাণ বৃষ্টি মোকাবেলা করার সক্ষমতা ঢাকা দক্ষিণ সিটির রয়েছে তাও জানে না সংস্থাটি। আমাদের গত কয়েক বছরে যে অভিজ্ঞতা হয়েছে, স্বাভাবিক বৃষ্টিতে আমাদের সমস্যা হবে বলে আমরা আশা করি, সমস্যা হবে না বলে আমরা আশা করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা আছে, যার নিরসনে কাজ চলমান বলেও জানায় সংস্থাটি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগর পিতারা কথা কম বলে কাজ বেশি করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। আগামী বর্ষায় কোনো ধরনের জলাবদ্ধতা থাকবে না, এই বাস্তবতাই তো আসলে ঢাকা শহরে নেই। মেয়ররা যখন বারবার এই আশ্বাসটা দেন, আসলে সেটা ঢাকার যে দীর্ঘদিনের নগর পরিকল্পনার যে আমাদের যে অব্যবস্থাপনা, উন্নয়ন নিয়ন্ত্রণের অব্যবস্থাপনা এবং আইনের শাসনের দুর্বলতা, সেটাকে উপেক্ষা করা হয়। আমাদের নগরের যেই মৌলিক কাঠামো, সেই কাঠামোটা ধ্বংস করে দিয়ে নগরায়ণ হয়েছে। সেখানে খাল, নদী, নালা, ফ্লাড ফ্লো জোন সব ধ্বংস করা হয়েছে। এখন পুরো শহরে সবুজ এলাকা এবং জলাশয় এই মিলে আমাদের 10% ভূমিও নেই যেখানে এই পানিটা ধারণ করবে কিংবা পানিটা মাটির নিচে পাঠিয়ে দিবে, যেখানে আইডিয়ালি 40% থাকার কথা ছিল। এই জায়গাতে যদি আমরা কোনো ধরনের পরিবর্তন না আনতে পারি, তাহলে এই ধরনের আশ্বাসই আমাদের কোনো প্রয়োজন নেই। খাল উদ্ধারে স্বচ্ছতার অভাবে ঢাকার জলাবদ্ধতা দূর হচ্ছে না বলেও মনে করছেন তিনি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ভাঙন আর বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। বন্যার তেমন উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জেও। বেশ কিছু জায়গার পানি নামতে শুরু করলেও ভোগান্তি চরমে বন্যার্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি আরও বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকটে দিশেহারা তারা। মানবেতর দিন কাটছে তাদের।
সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী চরাঞ্চলের অসংখ্য মানুষ খাদ্য সংকটের সাথে ডায়রিয়া সহ নানা রোগের সাথে লড়ছে তারা। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় চলছে তীব্র ভাঙন। এখানে প্রতি বছরই বন্যার কারণে মানুষ এতই দুর্ভোগ হইতে হয় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। গরু ছাগল সহ ছেলে সন্তান নিয়ে আমরা খুব মানবতার জীবনযাপন করি। খানে আলা হলো 5টো, আমি 5 দিন বইরে ওই ঘরের মধ্যে চৌকির উপরে বসে বারান পারি না, খাদ্য খাওয়া পারি না। আমাদের খাইবো সেই পরিস্থিতি মানুষ নাই, এবং জ্বর ঠান্ডা অসুখ, পোলাপানের অসুখ, চুলকানি এবং নানান সমস্যা। যমুনা সেতু থেকে বিসিক শিল্প পার্ক পর্যন্ত যদি কোনো বেড়িবাঁধ না দেওয়া হয়, তাহলে আমরা যতই বারবার কথা বলি, আপনারা যতই কথা বলেন, কোনোদিনই এই এলাকার মানুষের এই যে সমস্যা, দুর্ভোগ, এটা সমস্যার সমাধান করা সম্ভব না। কুড়িগ্রামে কমেছে সবকটি নদ নদীর পানি, তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে। এখনো পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা বাড়ি খাবার পাই না, থাকতে পারি না, ঘর দুয়ার ভাঙা। পানির মধ্যে কষ্ট করে থাকি, খাওয়া নিয়ে পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বন্যার্তরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরের মতে ব্যাংকিং খাত ঘুণে ধরেছে। এখন ঘরের থালাবাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংকগুলো। এভাবে চলতে থাকলে আমানত শেষ হবে, গ্রাহকের অর্থ আর ফেরত দিতে পারবে না ব্যাংকগুলো। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। নানা অনিয়ম ও ক্রমবর্ধমান খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতের সাথে ধুঁকছে দেশের সার্বিক অর্থনীতিও। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব বলছে, মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি 1,82,295 কোটি টাকা। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশে প্রকৃত খেলাপি ঋণ 4.5 লাখ কোটি টাকার বেশি। এমন বাস্তবতায় শনিবার রাজধানীতে ERF কার্যালয়ে বাংলাদেশে ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় PRI নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, দেশে সবচেয়ে বেশি তথ্য লুকানো হচ্ছে আর্থিক খাতে। আমার ঘরের থালা বাসন বেচে যদি আমি পোলাও কোরমা খাই, তো কতদিন খেতে পারবো আমি পোলাও কোরমা? তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো আমাদের ব্যাংকিং খাতের যে দুরবস্থা, সেটা নিয়ে সত্যিকারের অর্থে একটা ক্লিন সুইপিং দরকার আছে, পরিষ্কার ঘর ঝাড় দেওয়ার মতো একটা দরকার আছে, এবং একটা বড় রকমের শ্বেতপত্র দরকার আছে, হোয়াইট পেপার। দেশের অভ্যন্তরীণ বিদেশি উৎস 2 থেকেই বাংলাদেশ ঋণ নেওয়ার সক্ষমতা হারাচ্ছে। এ কারণেই চীনের কাছে প্রত্যাশিত ঋণ পাওয়া যায়নি বলেও মনে করেন তিনি। চায়না কেন আমাদেরকে লোন দেয়নি, কেন আমাদেরকে? মূলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন একটা মানুষ গরিব হয়ে যায়, তার আত্মীয় স্বজন সব দূরে সরে যায়, কারণ তার কাছে গেলে সে টাকা চাইতে পারে। এই ভয়টা কিন্তু এখন বাংলাদেশকে নিয়েও মানুষের মধ্যে চলে আসতেছে, দেশগুলোর মধ্যে চলে আসতেছে, যে কারণে আগে প্রত্যেকবার আমরা ইন্ডিয়া থেকে লাইন অফ ক্রেডিট পেতাম, এবার পাইনি। আমরা চায়না থেকে প্রচুর প্রজেক্টে পেতাম, এবার কিন্তু পাই নাই। ভাবতে হবে আমাদেরকে। দেশের ব্যাংকিং খাতের দুরবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলেন ডক্টর আহসান এইচ মনসুর। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সারা দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না। দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার কার্যক্রম ঘুরে দেখে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে। অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহে সরকার বদ্ধপরিকর বলেও জানান শিল্পমন্ত্রী।
বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাজারে কাঁচামরিচের কেজি 400 টাকার বেশি আর পেঁয়াজের দাম 130 থেকে 140 টাকা কেজি উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এই মুহূর্তে 18টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে। বিভিন্ন কাঁচা বাজারে পানি উঠেছে, বাজারে বসার মতো অবস্থা নেই। এটি সাময়িক উল্লেখ করে দাম বৃদ্ধিতে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলেও জানান আহসানুল ইসলাম। কোনো ব্যবসায়ীকে মজুতদারি করে পণ্যের দাম বাড়াতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও শিশুশ্রম পুরোপুরি বন্ধ হয়নি, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিশুশ্রম বন্ধে জনসচেতনতা তৈরি করতে হবে, শুধু আইন দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় শিশুশ্রম বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। নজরুল ইসলাম চৌধুরী বলেন, শিশুশ্রম বন্ধে সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে ঠাকুরগাঁও জেলাকে শিশুশ্রম মুক্ত করা ঘোষণা করা হবে। এছাড়া আগামী 1 বছরের মধ্যে রাজশাহীকেও শিশুশ্রম মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শিশুশ্রম বন্ধের পাশাপাশি পথ শিশুদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, সারা দেশের 50 শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে 100 শয্যায় উন্নীত করা হবে। সকালে নীলফামারী সদর উপজেলার দিঘলডাঙ্গি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন শেষে তিনি এই তথ্য জানান। ক্লিনিকটি পরিদর্শন করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান মন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে সবসময় কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখতে হবে। মন্ত্রী জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি না করার আহ্বান জানান তিনি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, ভারতের সহায়তায় বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং এলডিপির প্রেসিডেন্ট বলেন, জনগণ সরকারের সাথে নেই, দমন পীড়ন ও শক্তি প্রয়োগ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই উল্লেখ করে অলি আহমেদ বলেন, আগামীতে ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে সরকার। সব পর্যায়ে সরকার সংশ্লিষ্টদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু এদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, সম্মিলিত আন্দোলন আগামী দিনে আরও জোরদার হবে। ক্ষমতা না ছাড়লে সরকার পালানোর পথ পাবে না। ভারতের সাহায্যে, ভারত সরকারের সাহায্যেই এই সরকার ক্ষমতায় টিকে আছে। ভারত সরকারকেও আমরা বলেছি, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন, দালালদের সাথে সম্পর্ক করে পার পাবেন না। বাংলাদেশের জনগণ বিদ্রোহী, এরা সব সময় শান্ত থাকবে, এটা ধরে নেওয়াটা ঠিক হবে না। এখানে আন্দোলন অবশ্যই শক্তিশালী হবে। এই আন্দোলনের মাধ্যমে এই সরকার উৎখাত হবে। আমরা শুধু এটা বলতে চাই, এখনো যদি যাইতে চান শান্তিপূর্ণভাবে যাইতে পারবেন, পরে যাওয়ার জন্য সেই সুযোগও থাকবে না। প্রায় 90 বছর ধরে বেহাত হওয়া রাজধানীর মতিঝিলে টয়নবী সার্কুলার রোডে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিও মন্দির বিগ্রহ নামে প্রায় 200 কোটি টাকা দামের 30% দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার করা জমি হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর ট্রাস্টের নিজস্ব সম্পত্তি উল্লেখ করে ওই জমিতে ব্যানার টানানো হয়েছে। এখানে নতুন করে মন্দির নির্মাণ করা হবে। শনিবার সকাল থেকে অভিযানটি পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। প্রায় 40 বছর ধরে এখানে মন্দির না থাকলেও সবশেষ রেকর্ডে লক্ষ্মী নারায়ণ মন্দির নামে জমিটি রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এই সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিল। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, চিলমারী, উলিপুর ও রৌমারী উপজেলার অসহায় মানুষের জন্য বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে ফারাজ করিম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় 18 টনের বেশি ত্রাণ সামগ্রী বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ অভিযোগ করেছেন, জাতীয় পার্টির কোনো নেতাই তার ও তার মা বিদিশা এরশাদের খোঁজ খবর নেন না। রংপুরবাসী তাকে জাতীয় পার্টিতে দেখতে চাইলে তার কোনো আপত্তি নেই। সক্রিয় রাজনীতিতে তিনি অংশ নেবেন বলে জানান। শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর এরশাদ পল্লী নিবাসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এরিক এসব তথ্য জানান। এর আগে প্রয়াত এরশাদের কবর জিয়ারত করেন এরিক ও তার মা। আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা এই স্লোগানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে বরিশাল বিভাগের গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। পূবালী ব্যাংকের সহযোগিতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান সহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বরিশাল অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং গ্রাহকরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের স্বাধীনতা হলে 10মবারের মতো দেয়া হলো আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি 2024। প্রয়াত আশুতোষ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে এবারও সরাইল ও আশুগঞ্জ উপজেলার 13টি শীর্ষস্থানীয় স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের 100 গরিব মেধাবী শিক্ষার্থীকে এসব বৃত্তি দেওয়া হয়। সংবর্ধিত করা হয় সরাইলের কৃতি শিক্ষার্থীদেরও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। আগামীকাল সকাল 11টায় পদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা। পেনশন নিয়ে শিক্ষকদের সাথে মিটমাট হয়ে গেছে জানিয়েছেন ওবায়দুল কাদের। পরবর্তী সিদ্ধান্তের জন্য সময় নিলেন আন্দোলনকারীরা। যৌক্তিক দাবি থেকে সরাতে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা। অভিযোগ বিএনপি নেতাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের নিন্দা। কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা ডুবে যাওয়া দক্ষিণ সিটির দুঃখ প্রকাশ। দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, নদী ভাঙনের ভয়াবহতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।